আপনি তারেক রহমান সম্পর্কে বলছেন মাননীয় প্রধানমন্ত্রী। তিনি সম্প্রতি চট্টগ্রামের হাটহাজারীতে তিনি বলছেন যে তিনি জামাতকে ইঙ্গিত করে বলছেন, গুপ্ত বাহিনী তাদেরকে আখ্যায়িত করে বলছেন, এই বাংলাদেশে কতগুলো রাজনৈতিক দল আছে যারা স্বাধীনতা যুদ্ধে বিরোধিতা করেছেন। তারা ৮৬ সালে স্বৈরাচারের সাথে নির্বাচনে গিয়ে জাতীয় বিমান আখ্যায়িত হয়েছিল। ৯৬ সালে আবার দেশের মানুষের সাথে গাদ্দারি করে তারা স্বৈরাচারের সাথে হাত মিলিয়েছে। মানে আমার প্রশ্নটা হচ্ছে এখানে এই ইতিহাসটা বিএনপির মুখে কতটা মানানসই? যেখানে মানে এগুলো তো আগের ইতিহাস। সবচেয়ে লেটেস্ট ইতিহাস যদি বলি ২০০১ সালে বিএনপি জোট করলো। তাহলে এই যে ইতিহাসটা ইনি প্রধানমন্ত্রী এই ১ম না এর আগেও বলেছেন। প্রধানমন্ত্রীর মুখে এই ইতিহাসটা মানানসই? তো মানে আপনি কাজী নজরুল ইসলাম সাহেবের একটা কবিতা আছে যে আমরা সবাই সমান পাপী, আপন পাপের পাটকারা দিয়ে অপরের পাপ মাপি। এই যে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি যে আসলো দেশে, আজকে তারা হাঙ্গর হয়ে দাঁড়াইলো। আজকে তারা দম্ভ করে এত বড় কথা বলে যে আমরা ২৪ ঘন্টার মধ্যে সব শেষ করে দিতে পারি। এটার জন্য একদলীয় ভাবে কেউ দায়ী না, আমরা সবাই দায়ী। আমরা সবাই সমান পাপী। আমরা কিন্তু ৭৯ সনে যখন আইডিএল নিয়ে রহিম সাহেব আসলো, এই বক্তব্যগুলো আমাকে দিয়ে দেওয়ায় না। ৭৯ সনে যখন পার্লামেন্ট ইলেকশন প্রথম হইল জিয়াউর রহমান সাহেবের আমলে, তখনও কিন্তু সদ্য নামে জামাত ইলেকশন করলো জনাব আব্দুর রহিমের নেতৃত্বে আইডিএল নাম দিয়ে। তখন কি আমরা প্রতিবাদ করছি? বুঝলাম জামাত বিএনপি ইন্ডালজেন্স দিছে, পথ করে দিছে, আমরা কি প্রতিবাদ করছি? আমরা কি তাদের সাথে পার্লামেন্টে বসি নাই? আবার ৮৬-তে আমিও পার্লামেন্ট মেম্বার ছিলাম, আমাদের সাথে কি জামাত যায় নাই? ঠিক আছে। আবার ৯৬-এ যেটা আমি যে কারণে আমি আওয়ামী লীগ থেকে বের হলাম, একটা কথা কই, আমি বললাম শেখ হাসিনা যখন বললেন যে জামাতকে নিয়ে আমি সংসদের ভিতরে এবং বাহিরে আন্দোলন করতে চাই, কেন? আমি খালেদা জিয়ার বিরুদ্ধে তত্ত্বাবধায়ক সরকার তাকে আমি ফেলে দিতে চাই। তখন আমি একমাত্র ব্যক্তি, বিরোধী দলের নেত্রী ২৯ নম্বর মিন্টু রোডের বাসায়, আমি তখন সেন্ট্রাল এক্সিকিউটিভ মেম্বার আওয়ামী লীগের, আমি বলছিলাম জামাতকে নিয়ে আমি বেহেশতে যাইতেও রাজি না, আমার নামটা আপনি নোটিশ বেসেন্টের খাতায় লিখে রাখেন। এবং এটা ছিল আমার মহা অপরাধ। এইগুলা অনেক কথা আমি বলতে চাই না। কাজেই জামাতকে কারা বড় করছে, কারা লালন পালন করছে, এটার ব্যাপারে কথা আছে। মানে হ্যাঁ, তাহলে খুবই নিশ্চিত স্পষ্ট ভাবে মানে ২০০১ জামাতকে সনে নিয়ে জনাব ফজলুর রহমান, জামাতকে নিয়ে আপনি যেটি বলছিলেন আপনার আপত্তির কারণে আপনি আওয়ামী লীগ থেকে বেরিয়ে আসলেন। এটি হচ্ছে আপনার আওয়ামী লীগ থেকে বের হবার কারণ। তারপরে বিএনপিতে গেলেন, বিএনপি তো সে জামাতের সাথে একদম জোট বাঁধলো। তখন আপনি সেটা মানলেন কেন বা মেনে আছেন কেন? আওয়ামী লীগ আমার ঘর ছিল, এই ঘরটা আমি সৃষ্টি করছি, আমি ওই ঘরে জন্মগ্রহণ করছি, আমার অধিকার অনেক বেশি ছিল। আওয়ামী লীগ যখন করতে পারলাম না, আমি যখন দেশনেত্রী খালেদা জিয়ার ডাকে আমি বিএনপিতে আসলাম, তখন তো আমি ওই ঘরের ছেলে না, আমি তো ওই ঘরে আসলাম। আমি যে আওয়ামী লীগের থেকে যে কথাটা আমি আওয়ামী লীগকে বলতে পারছি, এই কথাটা আমার বিএনপি, তারা তো আমাকে আশ্রয় দিল। আসছি তো মানুষের খুব বেশি কথা বলার সুযোগ থাকে না। আমি আপনাকে যদি বুঝাইতে পারি তো বুঝছেন আপনি। আওয়ামী লীগ ছিল আমার ঘর, ওই ঘরে আমি জন্মগ্রহণ করছিলাম। আমি বলি না, ভাত খাবো না, আমি থাকবো না তোমার সঙ্গে, এটা বলার আমার রাইট ছিল। আর যারা আমাকে আশ্রয় দিছে তাদেরকে আমি বলতে পারি না, তোমার সাথে আমি থাকবো না, কারণ আমি কে? কি এখন কি ডিফারেন্সটা বুঝছেন আপনি? জি। মানে যদি এটাও তো পরে আপনাকে আপনারই সাক্ষাৎকারে জেনেছি, শুনেছি যে ঘরের ছেলেকে ঘরে ফেরানোর একটা তৎপরতা ছিল। আপনি তো ঘরে ফিরতেও রাজি হন নাই। কেন? ঘরে ফিরতে চাই নাই কেন? এগুলা আমি অনেক বলছি, হুম। অনেক বলছি। আমার এই প্রসঙ্গটা যদি দয়া করে বাদ দেন আমি খুশি হব। ঘরে ফিরতে চাই নাই বা রাজনীতি কি হবে, এটা শেষ কথা। আমি আপনাকে বলি, আমার ঘরে ঘর কি? আমি যখন আইসা করলাম, আমাকে ডাকলেন আপনি, তখন তো আমি অন্য স্রোতে চলে গেছি। তখন তো আমি কৃষক শ্রমিক জনতা লীগে যাব বলে আমি প্ল্যান করে ফেলছি। কাদের সিদ্দিকী সাহেব বীরুত্তম প্রেসিডেন্ট, আমি জেনারেল সেক্রেটারি কৃষক শ্রমিক জনতা লীগ। অসময়ে
তো ডাকলে হবে না, সময় তো করতে হবে ফেরার জন্য, ও সময় তো হবে না। আমার অনেক কথা আছে, ওই কথাগুলো আমি আর এখন বলতে চাই না। এগুলো বহুবার বলছি। আমার উপরে অনেক বেশি আমাকে ওই দিন একটা এলাকাতে মিটিং করতে গেছি, একজন খুব বড় নেতা জেলা, সে হঠাৎ করে বক্তৃতা করতে আমার নামে সম্বোধন করলো ট্রেজেডি নায়ক ফজলুর রহমান। আপনি কি বুঝছেন আমার কথাটা? এই যে কথা বলেছে, অনেকেই কথা বলে, যাদেরকে 30 বছর পড়াইতে পারবো রাজনীতি, তাদের পিছনে চলতে হয় আমাকে, কি করব? জি। তাহলে আপনি নিজেকে করবো কি? ট্র্যাজেডি নায়কই মনে করেন? আওয়ামী লীগের জুনিয়ররা আমার নেতা হয়ে গেছিল। হুম, হুম। এত চয়েস করে নেতা মানে তো নেতা তোর মাটি থেকে উঠে আসতে হবে। সেটা তো কেউ আসে নাই বলে এখন কেউ ডাক দিয়ে বলতে পারে না, এই আমি কিন্তু এখন আওয়ামী লীগ করি, আমাকে জেলখানায় নিয়ে দেন। এটা লতিফ সিদ্দিকীর মতো 87 বছরের লোক যদি হাইটে হাইটে বাপকা বেটার মতো গিয়া জেলখানায় বলে আমার ফাঁসি দিয়া দেন। লতিফ সিদ্দিকী তো আওয়ামী লীগের শেষ পর্যায়ে কোনো ভাগও নেয় নাই, তাকে তো বাইরে করে দেওয়া হয়েছে। 87 বছর বয়সে যেভাবে হাইটে গেছে, আমার মনে হচ্ছে তার বয়স 27 বছর। এরকম বাপকা বেটা আছে কেউ? কাল দূর থেকে খালি কই কথা কইলে আসো। হুম। তাহলে আপনার সরকার এরকম বাপকা বেটা যাকে বলছেন তাকে মানে ৮৭ বছর বয়সী মানুষটাকে জেলখানায় নিচ্ছে। যেই সরকারের অংশ আপনি মানে বিএনপি থেকে নির্বাচিত এমপি আপনি। আপনি মানে এই সিদ্ধান্তটাকে পছন্দ করেন? মানে এই অবস্থানটাকে পছন্দ করেন? আমি শুধু লতিফ সিদ্দিকী না, যত মুক্তিযোদ্ধাকে জেলখানায় নেওয়া হয়েছে তাদেরকে সাক্ষী সঠিকভাবে বিচার করা হোক, সাক্ষীর মাধ্যমে সবকিছু তাদেরকে সুযোগ দেওয়া হোক এবং তাদেরকে সঙ্গে সঙ্গে বেল দেওয়া হোক। কোন মুক্তিযোদ্ধা জেলখানায় থাকবে না। একদম আমির হোসেন আমর থেকে রাশেদ খান মেনন বলেন, লতিফ সিদ্দিকী বলেন, ইনু বলেন, শাহজাহান খান বলেন, যারা মুক্তিযোদ্ধা সবার বেল চাই, তাদেরকে বেল দিতে হবে। আপনি কি বলেন এইসব? চাই, তবে তারা যদি দোষী হয়ে থাকে ঠিক আছে, দোষের বিচার হোক, কিন্তু তারা বেল পাবে এবং সঠিক বিচার করতে